উনি আজকে যা বলছেন সেটা নির্জলা মিথ্যাচার। বাংলার কোটি কোটি মানুষ আর কয়েকদিন বাদে তালিকা প্রকাশ হওয়ার পরেই বুঝতে পারবেন কোন জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ফেললেন। আজকে নির্জলা মিথ্যাচার করছেন বাংলার মিডিয়া। আমি তাদেরকে বলবো, আপনাদের যদি কাজ কাউকে হিরো বানানোর থাকে, ইউ ক্যান গো হেড, বাট এটা আপনার মিডিয়ার কাজ নয়। মিডিয়ার কাজ হচ্ছে সত্যটা তুলে ধরা। মানুষের নাম করে এই রাজনৈতিক গিমিকবাজি বন্ধ করুন। একটা লোকও আজকের পর থেকে যদি নন সিটিজেন হন, যদি ভোটার লিস্ট থেকে বাদ যান, এর সমস্ত দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এবং সাংবাদিক কুলকে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রেয়ার খুব রেলিভেন্ট, যেটা উনি চাইছেন সেটা 25-এর ওই আগের তালিকাটা হলো ওই হাবি জাবি যে লোকগুলোর নাম রেখে দিয়েছিল চমকে ধমকে ওই নামগুলোতে ভোট দেবে, বুথে এসে ভোট দেবে। ওই ভোটটা হবে না। ওনার অসুবিধার জায়গাটা এটা, সে মমতা ব্যানার্জি নবান্ন থেকে অজয়নগর পর্যন্ত যেতে পারলেন না, নাজিরাবাদ পর্যন্ত যেতে পারলেন না, যার সময় হলো না। আজকে এক সপ্তাহ হয়ে গেল প্রায়। সেই মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে 3 দিন ধরে এই কাজ করলেন। আর তথাকথিত মানুষ, আপনারা চুপ করেছেন। মানুষের মৃত্যু আপনাদের কাঁদায় না। যেদিন উনি ইডির তদন্তে বাধা দিতে গিয়েছিলেন, এটা মুখ্যমন্ত্রীর কাজ। বানু ভার্সেস ইলেকশন কমিশন, একদম আপনি এই মামলার অন্যতম মামলাকারী এবং তারপরে আমি বলবো রীতিমতো জয় গোস্বামী তিনি মামলা করেছিলেন এবং তারপরে একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় পিটিশন ফাইল করেছিলেন একই সাথে। আমি সেই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পিটিশন অনেক পরে, ওসব ছেড়ে দিন। এসআইআর নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সিনে ছিলেন না। উনি আজকে যা বলছেন সেটা নির্জলা মিথ্যাচার। বাংলার কোটি কোটি মানুষ আর কয়েকদিন বাদে তালিকা প্রকাশ হওয়ার পরেই বুঝতে পারবেন কোন জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ফেললেন। যারা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে নেবেন, যাদের নাম ইতিমধ্যেই শুরু হয়েছে, ইতিমধ্যে নোটিশ যাচ্ছে বিভিন্ন জায়গায়, যে নোটিশগুলোতে বলা হচ্ছে যে আপনাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে অন দি গ্রাউন্ড, ইউ আর এ নন সিটিজেন, ইউ আর নট এ সিটিজেন অফ ইন্ডিয়া। আমি জানি না তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন। আজকে এসআইআর নিয়ে উনি ওনার অফিসারকে কেন ক্ষমতা দেওয়া হয়নি এই নিয়ে উনি বললেন কোর্টের সামনে, মানুষকে শোনা হচ্ছে না বললেন। কিন্তু আসল যে কথা, যে কারণে এসআইআর নিয়ে এত সমস্যা, সেটা হচ্ছে নাগরিকত্বের প্রশ্নে নির্বাচন কমিশনের যে অধিকার, সেই অধিকারটা নির্বাচন কমিশন প্রয়োগ করবেন কি করবেন না। নির্বাচন কমিশন কি আদৌ পারেন নাগরিকত্বের প্রশ্নে নাক গলাতে, নাগরিকত্বের প্রশ্নে কোন রকম সিদ্ধান্ত নিতে? যে প্রশ্নটা চলছে, আপনারা দেখে থাকবেন যে আজকে যখন মামলা চলছিল, ওনাকে মহামান্য প্রধান বিচারপতি তিনি বলেছেন যে আমরা ইতিমধ্যেই এই বিহার বিহার এসআইআর এর প্রশ্নে আমরা শুনানি শেষ করেছি, যেখানে আমরা মূল যে প্রশ্নগুলো আছে, যে এসআইআর প্রক্রিয়াটা যেভাবে হয়েছে আদৌ সেটা সঠিক কিনা, সাংবিধানিক কিনা, আইন মোতাবেক কিনা, সেই প্রশ্নে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে এবং আধার কার্ড, তার ভ্যালিডিটি, সেই সমস্ত কিছু সেখানে ডিসকাস হয়ে গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছেন। দেখুন, একজন নাগরিক ভারতের যে কেউ যেতে পারেন। আমি তিনি গেছেন সেই নিয়ে একটি মন্তব্য করব না। আদালতের সামনে তিনি গেছেন, সেখানে তার একজন নাগরিক হিসেবে অধিকার আছে। উনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, মুখ্যমন্ত্রী হিসেবে এই মামলা তিনি করতে পারেন না। আপনারা এটাও শুনেছেন, মহামান্য প্রধান বিচারপতি বলেছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের একটা মামলা পরবর্তী সময় ফাইল তারা করেছিলেন, অবশ্যই আমাদের এই মামলার পর। এই হচ্ছে মোস্তারি বানু বনাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই অর্ডারটি হয়েছিল এবং সেখানে আমরা প্রথম, দিস ওয়াজ দি ফার্স্ট ম্যাটার ইন রেসপেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল এসআইআর। এর বাইরে বলতে পারেন আপনি মহুয়া মৈত্রর একটি মামলা, ডেরেক ওব্রায়েনের মামলা ছিল মূল এসআইআর কে চ্যালেঞ্জ করে। আজকে নির্জলা মিথ্যাচার করছেন বাংলার মিডিয়া। আমি তাদেরকে বলবো, আপনাদের যদি কাজ কাউকে হিরো বানানোর থাকে, ইউ ক্যান গো হেড, বাট এটা আপনার মিডিয়ার কাজ নয়। মিডিয়ার কাজ হচ্ছে সত্যটা তুলে ধরা। আপনারা কোনো একজন ব্যক্তিকে যদি হিরো মনে করাতে চান, তার সাফল্য, ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি বলতে চান, তাহলে সেটাই করুন। মানুষের নাম করে এই রাজনৈতিক গিমিকবাজি বন্ধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছেন, তার আইনজীবী থাকা সত্ত্বেও তিনি সেখানে আর্গিউ করেছেন, আই এম নট অন দ্যাট, সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছেন, ম্যাটার এন্ডস দেয়ার। কিন্তু আজকে মিডিয়ার মাধ্যমে যে প্রচারটা দেওয়া হচ্ছে বারবার করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে মিডিয়া প্রচার করেছে এই মোস্তারি বানু, তার জন্য কেন হলো না? সংখ্যালঘু পরিবারের মহিলা বলে। একটা লোকও আজকের পর থেকে যদি নন সিটিজেন হন, যদি ভোটার লিস্ট থেকে বাদ যান, এর সমস্ত দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এবং সাংবাদিক কুলকে নিতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন
এই গিমিক না করে তিনি যদি প্রকৃত অর্থে চাইতেন তাহলে প্রথম থেকে আমাদেরকে সমর্থন করতে পারতেন, যেটা করেননি। দুই, যে কথা আমরা বলছি যে এই মামলায় নোটিশ ইস্যু হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই অর্ডার আমি দিলাম 11/11/2025। সেদিন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো মামলা সুপ্রিম কোর্টে ছিল কি ছিল না, খোঁজ নিন, উত্তর পেয়ে যাবেন। এর কারণটা খুব পরিষ্কার স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গোটা পিটিশনে কি কি চাওয়া হয়েছে আর মোস্তারি বানুর পিটিশনে কি কি চাওয়া হয়েছে, আপনারা যদি দেখেন মোস্তারি বানুর পিটিশনে আমরা বলেছিলাম দুটো জিনিস। আমরা অ্যাডমিট করেছিলাম এসআইআর করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে, কিন্তু এসআইআর এর নাম করে দুটো কাজ করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই, যেটা নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা অন্যান্য জায়গায় করেছেন, মূলত যে কারণে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে বলে আমরা বলছি বা উনিও বলেছেন। কি সেই জিনিস? এক হচ্ছে কম্পালসারি ফিলিং আপ দি এনুমারেশন ফর্ম। এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনার কাছ থেকে এমন কিছু তথ্য চাওয়া হচ্ছে যে তথ্যগুলো সাধারণত এনআরসি প্রক্রিয়ায় চাওয়া হতে পারে। এক। দুই, লিঙ্কিং, যেটা নিয়ে এত সমস্যা হচ্ছে 2002 তালিকায় কার নাম আছে কার নাম নেই, এই তথ্য দুটো সংগ্রহ করার কোনো অধিকার নির্বাচন কমিশনের আছে না নেই? মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা আর্গুমেন্টের মধ্যে আমি ধরে নিচ্ছি উনি আর্গিউ করেছেন কোর্টে, একবারও এই প্রশ্নে একটা কথা উনি উচ্চারণ করেননি। সব্যসাচীদা, রীতিমতো তৃণমূল সমর্থকেরা তারা তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 100-র মধ্যে 500। ক্যাম্পেন, ইটস এ পেড ক্যাম্পেন, ইটস এ পেড ক্যাম্পেন, পেমেন্টস আর মেড থ্রু অ্যাডভার্টাইজমেন্ট। তৃণমূল সমর্থকরা নয়, স্পষ্টভাবে পয়সা দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, মিডিয়াগুলোকে কিনে তাদেরকে দিয়ে কারুর ব্যক্তিগত জয়গান করে তার ইমেজ বিল্ডিং করা হচ্ছে। এর বাইরে একটা কিচ্ছু। লালবাবু নাকি একজন বলছেন, আমি শুনলাম যে বলে যাচ্ছেন 100-র মধ্যে 200, 200-র মধ্যে 400, 400-র মধ্যে 800, 800-র মধ্যে 1000, 1000-এর মধ্যে 1500। লালবাবু বলে দিয়েছেন যা হয় না সেটা কি উনি করতে গেছেন। মোস্তারি বানু মামলা 11 তারিখে হয়েছে, 11/11/2024। মোস্তারি বানুর ক্ষমতা নেই বলে প্রচার করতে পারেন না। মমতা ব্যানার্জির পেছনে অনেকগুলো মিডিয়ার চাকর বাকররা আছে, তারা প্রচার করতে নেমেছে। পেছনে যদি মিডিয়ার লোক নিয়ে ঘোরে তো তাই হবে। বলার ক্ষমতা আছে নাকি পেছনে যে লোকগুলো ছিল কোনো মিডিয়ার লোক নেই? সর্বভারতীয় মিডিয়ার লোক নেই? বৃহত্তর চ্যানেলের লোক নেই? বলুন তো। ব্যবসাদার নেই? আপনি বলুন তো কারা কারা ওনার পেছনে ছিল সুপ্রিম কোর্টে যখন ঢুকছেন? গ্যারান্টি দিন, আমি আপনাকে বলছি ওখানে মিডিয়ার লোক ছিল। 2002 সালের মানে তালিকায় থাকা ভোটারদের নাম বাদ না দেওয়ার আবেদন করছেন তিনি এবং বলছেন মৃত ভোটার হলেও নাম বাদে কি কোথাও মৃতরা এসে ভোট দেয়, এটা অ্যাডমিট করেছেন। আমি শুনিনি উনি এরকম বলেছেন বলে। উনি বলেছেন ওই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, দেখুন এটা যদি কারোর নাম মৃত ভোটার হয় বাদ গেলে কারোর অসুবিধা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রেয়ার খুব রেলিভেন্ট, যেটা উনি চাইছেন সেটা 25-এর ওই আগের তালিকাটা হলে ওই হাবি জাবি যে লোকগুলোর নাম রেখে দিয়েছিল চমকে ধমকে ওই নামগুলোতে ভোট দেবে, বুথেরা এসে ভোট দেবে। ওই ভোটটা হবে না। ওনার অসুবিধার জায়গাটা এটা। আর যারা বাকিটা করছেন ইনক্লুডিং খুব নির্দিষ্ট ভাবে, এমনকি একটি সংগঠনের পক্ষ থেকে ওই এডিআর বলে একটা সংগঠন আমি দেখলাম, তাদের পক্ষে যাদের নিরপেক্ষ হয়ে কাজ করার কথা, তারা পর্যন্ত তাদের ব্যক্তিগত মতামত দিতে গিয়ে যারা নিরপেক্ষভাবে রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা নিয়ে কাজ করেন, তারা মমতা ব্যানার্জিকে সার্টিফিকেট দিতে নেমেছেন। আমি তো ওই সংগঠনগুলোর ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করবো, হোয়াট ইজ ইউর ক্রেডিবিলিটি? সুপ্রিম কোর্টে বললেন যে বুলডোজ করা হচ্ছে রীতিমতো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন এই বুলডোজ করার প্রক্রিয়াকে আটকাতে পারতেন। তামিলনাড়ুতে আটকানো চেষ্টা করেছেন সেখানকার সরকার অনেক আগে থেকে। এই মোস্তারি বানুর মামলা করার আগে থেকেই তামিলনাড়ুর সরকার সেখানে গেছেন, কেরালার সরকার গেছেন, চলছে তো। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এত দেরিতে গেলেন কেন? কে জাস্টিস পাচ্ছেন না? এত দেরিতে গেলেন কেন? দেরিতে টনক নড়লো কেন? আমাকে দেখান 11ই নভেম্বরের আগে পশ্চিমবঙ্গ সরকার, আমি ওই তৃণমূলের কোন নেতা মামলা করেছে বলবো না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাকে তো মামলা করতে গেলে একটা ডিসিশন নিতে হয় ক্যাবিনেটে। সেই ডিসিশনের ভিত্তিতে এলআরএ ডিসিশন হয়, লিগাল সিদ্ধান্ত হবে। তারপর সেই সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে সেই মামলাটা কোনো একজন সেক্রেটারি গিয়ে অ্যাফার্ম করবেন, ফাইল হবে। হোয়াট ইজ দ্যাট? কবে ফাইল হয়েছে বলুন?
শুনুন, গিমিক আপনি দিতে পারেন, রাজনীতি আপনি করতে পারেন, আপনাকে দেখে কারুর মা মনে হতে পারে, কারুকে আপনাকে দেখে কারুর বাংলার কি বলে মুক্তিসূর্য মনে হতে পারে। ইতিহাসের পাতায় এরকম অনেক মুক্তিসূর্য ছিল। সেই মুক্তিসূর্যরা কিছু সময়ের জন্য মুক্তিসূর্য থাকে, তারপর যখন চলে যায় তখন ডুবন্ত সূর্য হয়ে যায়, অন্ধকার নামে। বাংলার মানুষের জীবনে অন্ধকার ঘনিয়ে এসেছে। এই অন্ধকারের হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা বলছি তথাকথিত বাংলার কিছু বুদ্ধিজীবী সমাজ আর পেড মিডিয়া আর কিছু পেড বাম, আমি আবার বলছি কিছু পেড বাম। আমি আগের দিনও বলেছিলাম, ওই যাদের একটাই কাজ তৃণমূল নেতার বাড়ি ইডি এলে এরকম করে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, যারা তৃণমূল নেতারা ইডি সিবিআই নোটিশ খেলে যাদের চিত্ত বিগলিত হয়, এবং যাদের ওই নয়ডার ফ্ল্যাটে থাকার পয়সাটাও বিভিন্ন সূত্র থেকে দেওয়া হয়, তথাকথিত সর্বভারতীয় দলগুলো, তথাকথিত দল দু একটি আছে যারা দু একটা রাজ্যে দু একটা এমএলএ জিতে মনে করে পশ্চিমবাংলা চালিয়ে নেবে। আসলে মমতার খিদমত খাটে, এবার নেমেছে, তারা এবার নেমেছে। এবার তাদের ওই ওই পুরনো চিড়ে, ঠিক আছে এখানে আমি বিজেপির জুজু দেখাবার ভোট করাবো, হবে না। এখনো মমতা ব্যানার্জির দিকে ওই প্রায় 27 জন মৃত ব্যক্তি যারা নাজিরাবাদে, সে মমতা ব্যানার্জি নবান্ন থেকে অজয়নগর পর্যন্ত যেতে পারলেন না, নাজিরাবাদ পর্যন্ত যেতে পারলেন না, যার সময় হলো না, আজকে এক সপ্তাহ হয়ে গেল প্রায়। সেই মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে 3 দিন ধরে এই কাজ করলেন। আর তথাকথিত মানুষ আপনারা চুপ করেছেন, মানুষের মৃত্যু আপনাদের কাঁদায় না। তথাকথিত সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, আমি দেখাচ্ছি আপনাকে, উজ্জয়িনী হালিম এডিআর এর নেত্রী, তিনি লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় জয়গান করে, খুব ভালো লিখুন ম্যাডাম, কিন্তু জবাব দিন, এডিআর এর কাজ ছিল না স্বচ্ছতা রাখা রাজনীতিতে? এই এডিআর এর কাজ ছিল না যেদিন উনি ইডির তদন্তে বাধা দিতে গিয়েছিলেন? এটা মুখ্যমন্ত্রীর কাজ। এই ভাড়া খেটে কাজ করবেন না দয়া করে আপনারা। লিখেছেন, আমি দেখলাম। আর একজন কেসে লিখছে মমতা ব্যানার্জি বাঁচিয়ে নেবে। আমি তো বলছি 10, 15 দিন, 20 দিনের মাথায় আপনি বুঝে যাবেন কি অবস্থার মধ্যে চলছে, কোন জায়গায় আজকের দিনটা নিয়ে যায়। একদম, একদম, শুভ্রজিৎ দা, এসআইআর সংক্রান্ত 13টি নথি যেখানে নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন, তারপরেও রাজ্যের নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দেওয়ার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়, কি সেই আবেদনটা কি গৃহীত হয়েছে? হয়নি তো। তাহলে এটা নিয়ে আলোচনা করে কি লাভ আছে? উনি চাইছেন পুরনো রোলের ওপর ভোট হোক। আমরাও বলেছিলাম ওতে হলে কোনো অসুবিধে নেই, কিন্তু মৃত ভোটারের নাম বাদ দেওয়াটা সাধারণ কাজ, ওই কাজের মধ্যে দিয়ে এসআইআর না হলে ওটা হতো। এই তো সিম্পল জিনিস। মুখ্যমন্ত্রী যখন সওয়াল করলেন, রীতিমতো প্রধান বিচারপতিরা বলছেন যে তা মুখ্যমন্ত্রীকে কি ঘাড় ধরে বার করে দেবেন? এটা কি ভারতের প্রধান বিচারপতি বা বিচার ব্যবস্থায় থাকা কোনো বিচারপতিদের কাজ কি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে থাকলে তার সাথে তাকে ঘাড় ধরে বার করে দিতে হবে, মাস্টার্স থেকে বার করে দিতে হবে? হয়? কথা শুনবেন না? আর একটা নাগরিক গেলেও তার কথা বিচার ব্যবস্থার শোনে, যতক্ষণ পর্যন্ত সেটা শোনার দরকার, এটা শোনার একটা কাজ আদালত। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেখানে গেছেন, আদালত কি ঘাড় ধরে বার করে দেবে? তা অন্য কিছু করবে, তারা তাদের মতন করে বোঝানোর চেষ্টা করেছেন। আধার কার্ড এবং ডোমিসাইল আমাকে বলে তারপর বেরিয়ে আসার পর মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে কি বলেছেন, আই ওয়ান্ট টু নো কি হলো আউটকাম। এই যে আমরা মামলা করে আসা বেরোনোর পর হারি জিতি যাওয়া লোকে জিজ্ঞেস করে, মুখ্যমন্ত্রী তো বলতেন, কোনো একটা কথা বলেছেন কি হলো আউটকাম? সারাদিন তো নাচলেন, ওই তো ছোট খাটো মেজো নেতা নাচছে, হুম, এনজিও নাচছে, দৃষ্টান্তমূলক একদম ইতিহাস কিসের তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিসের সেখানে মানুষের সওয়াল করতে গেলে উনি করেছেন, এটি ইতিহাস দেখেন, ওনার ইতিহাস, ওনার ব্যক্তিগত আলোক কোথায় মাথার মুকুটে লাগছে সেটা থেকে তো মানুষের কিছু হবে না। এটাকে অস্বীকার করতে পারবে? নাজিরাবাদে 27 জন মারা যায়নি বলতে পারবে? নাজিরাবাদে মমতা ব্যানার্জি ঘুরে তারপর দিল্লি গেছেন এটা বলতে পারবেন? হ্যাঁ বলুন, কি প্রমাণ করছে মুখ্যমন্ত্রী? আমাকে বলুন না, আমাকে বলুন আজকে মুখ্যমন্ত্রী এমন এমন মানুষকে নিয়ে গেছেন সঙ্গে, ওখানে এমন লোকও আছেন যার দেওয়া অ্যাডভাইসের উপর ভিত্তি করে রাজ্য সরকারের জমি, সেই জমিতে বেসরকারি কোম্পানি বাড়ি বানিয়ে ফেলেছে। এমন ব্যক্তিও আছেন যার অ্যাডভাইস পর্যন্ত আছে, তিনি অন্য কোনো ক্যাপাসিটি দিয়েছেন। না, আমি বলবো যুক্তি দেওয়ার ক্ষেত্রে কোথাও গিয়ে কি কিছু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে হোমওয়ার্ক আমি ওনার কাছ থেকে কোনো যুক্তি শুনতে যাইনি, কারণ উনি যুক্তি দেবার জন্য ওখানে যাননি। উনি 5 মিনিটের ভিডিওটা তৈরি করতে দিয়েছিলেন। আমি চাইবো আদালতের কাছে, আমাদের বিচার ব্যবস্থা একটা খুব পরিচিত শব্দ হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যেটা পাবলিক স্পিরিটেড পার্সনরা করতে পারেন এবং পাবলিকের স্বার্থে আদালত সুমোটোও করতে পারেন, সেটা যে কেউ করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে পারেন, কিন্তু
আদালতের উচিত এতগুলো মামলার মধ্যে দেখা, এবং অবশ্যই সেটা আজকে ওনার মামলা করার পর থেকে এই অ্যাসেসমেন্টটা হওয়ার দরকার। আমি ইতিমধ্যেই কালেক্ট করছি। দেখুন, ওর কথা বলার উনি বলেছেন, কিন্তু আমি দেখব যে এটা যদি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে এই ভিডিও মেটেরিয়ালকে ব্যবহার করেন নির্বাচনী প্রচারের কাজে, তাহলে এতে ক্ষতিগ্রস্ত হয় আদালত, বিচার ব্যবস্থা, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশনে পরিণত হয়। ওই 5 মিনিটের ভিডিও ছাড়া মমতা ব্যানার্জি আজকে আর কোনো লাভ হয়নি। ওই ভিডিওটা দরকার ছিল, ভিডিওটা ছড়িয়ে দিয়েছে। আপনার কথা সূত্র ধরে শেষ দুটো প্রশ্ন আমি বলবো, সুপ্রিম কোর্টের এজলাস রাজনীতির প্রচারে কি ব্যবহার করলেন? সেটা আপনারাই দেখবেন 20 দিন বাদে, লিস্টটা বেরোক, তার আগে না। আজ নৈতিক জয় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের, কি বলবেন? অনেকবার বলেছি, নৈতিক জয় নিয়েই থাকুন না। যাদের নাম বাদ যাচ্ছে বাদ যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে আছেন, চুপ করে আছেন। যাদের নাম বাদ যাচ্ছে তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিন্দুমাত্র কোন রকম কনসার্ন নেই। উনি সেদিনও কনসার্ন দেখাননি, আজও দেখাননি, ভবিষ্যতেও দেখাবেন না, পারেন না। কারণ হচ্ছে সেটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ দি ফার্স্ট পলিটিশিয়ান ইন ইন্ডিয়া, বিজেপিরও আগে, যারা 2005 সালে যিনি এই অনুপ্রবেশকারীদেরকে পশ্চিমবঙ্গের বাইরে করো সিপিএম অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে, তার জন্য এই দাবি করেছেন। আমি বলবো না সেটা। ওনার কাজ পশ্চিমবাংলায় থাকা প্রত্যেকটি মানুষকে বাঁচানো। পশ্চিমবাংলায় থাকা কোনো মানুষকে ঘর ছাড়া করা নয়, দেশ ছাড়া করা নয়।